হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরেন রিলেশনস এই চ্যানেলে আপনাদেরকে আবারও অভিনন্দন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে কিন্তু গোটা পৃথিবী এখন একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত দেশ মধ্যপ্রাচ্যের তেলের উপরে নির্ভরশীল ছিল, সেই সমস্ত দেশের কিন্তু ইতিমধ্যে এই যুদ্ধের প্রভাব পড়া শুরু হয়ে গেছে। বাংলাদেশ ইরান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত থাকলেও বৈশ্বিক জ্বালানির বাজার এবং মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের কারণে বাংলাদেশে কিন্তু এর অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যে পড়া শুরু হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যে এই যুদ্ধের প্রভাব বাংলাদেশের ভিতর অত্যন্ত গভীর ও বহুমুখী প্রভাব ফেলবে বলে মনে করা হয়। তো যে সমস্ত প্রভাব বাংলাদেশের ওপর পড়বে সে প্রভাবগুলো নিয়েই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথম যে প্রভাব বাংলাদেশের উপর পড়বে সেটি হলো জ্বালানি সংকট এবং তেলের দাম বৃদ্ধি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ইরান যুদ্ধের ফলে ইরান হরমুজ প্রণালী একেবারে বন্ধ করে দিয়েছে। সম্প্রতি তারা বলেছে যে শুধুমাত্র চীনের তেলবাহী জাহাজ ব্যতীত পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করবে না। যেই জাহাজই হরমুজ অতিক্রম করতে যাবে সেই জাহাজকে একেবারে জ্বালিয়ে ছারখার করে দেবে ইরান। এই হুমকির মুখে কিন্তু মধ্যপ্রাচ্যের যে তেল উৎপাদন, সে তেল উৎপাদনও কমে গেছে এবং হরমুজ দিয়ে তেল রপ্তানিও কিন্তু কমে গেছে বলতে একেবারে শূন্যের কোঠায় প্রায় নেমে এসেছে। এই হরমুজ প্রণালীর বন্ধ হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে যে জ্বালানি তেলের আমদানি, সেই জ্বালানি তেলের আমদানিও বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের জ্বালানি তেল আমদানি মূলত মধ্যপ্রাচ্য নির্ভর, আর এই জ্বালানির আমদানি বন্ধ হয়ে যাওয়ার পরপরই কিন্তু বাংলাদেশের বাজারে তেলের দাম ইতিমধ্যে বাড়তে শুরু করে দিয়েছে। বাংলাদেশ সরকার অলরেডি 2 লিটার, 6 লিটার, 10 লিটার এরকম করে কিন্তু তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকার পূর্ব পরিকল্পনা হিসাবে তেলকে সর্বোত্তম ব্যবহারের পরিকল্পনা করছেন। একই সাথে এই জ্বালানি তেল যদি দাম বৃদ্ধি পেতেই থাকে তখন কিন্তু এর প্রভাব অন্য অন্য সেক্টরেও পড়া শুরু করবে। বিশেষ করে আপনারা জানেন যে পণ্যদ্রব্য আমদানি করার ক্ষেত্রে কিন্তু জাহাজের ভাড়া একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মোট আমদানি ব্যয়ের প্রায় 40 থেকে 50% ব্যয় হয় আমদানি ব্যয়ের জাহাজ বা জ্বালানি খরচ হিসাবে। জাহাজের ভাড়া যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমদানি করা পণ্যের দাম বাড়বে। আমদানি করা পণ্যের দাম বাড়লে কিন্তু কলকারখানা যে কাঁচামাল, সে কাঁচামালের দাম বৃদ্ধি এবং সর্বশেষ পণ্যের দাম বৃদ্ধি পাবে। তো এই রকম একটি পর্যায়ে সেটি কিন্তু সামগ্রিক যে মূল্যস্তর, সেই মূল্যস্তরকে কিন্তু বাড়িয়ে দেবে। এর অর্থাৎ হলো এর পরবর্তী প্রভাব গিয়ে পড়বে মুদ্রাস্ফীতির উপর। অর্থাৎ বাংলাদেশের মুদ্রাস্ফীতি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বর্তমান যে সরকার, সেই সরকারের ওপরে কিন্তু এর চাপ পড়বে। আমাদের দেশে যে সাধারণ মানুষ, তারা যখনই পণ্যদ্রব্যের দাম বাড়ে তারা সাধারণত এর কারণ বিশ্লেষণ না করে সরাসরি সরকারকে এর দায় দিতে থাকে। তো সেই হিসাবে কিন্তু সরকারের জন্য এখানে একটি চ্যালেঞ্জ রয়েই যাচ্ছে। একই সাথে বন্ধুরা, আপনারা জানেন যে কুয়েত কিন্তু পৃথিবীর কিন্তু সবচেয়ে বড় যে এলএনজি, সেই এলএনজি উৎপাদনকারী দেশ। কিন্তু সম্প্রতি ইরান যুদ্ধের কারণে কুয়েত কিন্তু তাদের এলএনজি উৎপাদন একেবারেই বন্ধ করে দিয়েছে। আর কুয়েতের এই এলএনজি উৎপাদন বন্ধ করার কারণে বাংলাদেশ এলএনজি বা যে গ্যাস রয়েছে, সে গ্যাস কিন্তু আমদানি করতে পারছে না। আর এই গ্যাস আমদানি না করতে পারার কারণে কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে কয়েকটি সার কারখানা বন্ধ হয়ে গেছে। আর এই ইউরিয়া সার কারখানা যদি বন্ধ হয়ে যায়, এর পরবর্তী প্রভাব গিয়ে পড়বে বাংলাদেশের কৃষিখাতের ওপর। আর বাংলাদেশের কৃষিখাত সারের অভাবে থাকলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে পারবে না, অর্থাৎ বাংলাদেশে কৃষি উৎপাদন ব্যাহত হবে। আর কৃষি উৎপাদন ব্যাহত হলে বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত এবং পরবর্তী কারণে বাংলাদেশ হয়তো দুর্ভিক্ষের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটা খুব অস্বাভাবিক না যে ইরান যুদ্ধ যদি দীর্ঘকালীন সময় ধরে চলে তাহলে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর উপরে এটি দুর্ভিক্ষময় একটি পরিস্থিতিকে ডেকে আনবে।
এছাড়া আরেকটি বিষয় যেটি হয়েছে সেটি হলো আমাদের পরিবহন খাতের যে ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু মূলত জ্বালানি তেল এবং গ্যাস নির্ভর। তো এই পরিবহন খাত যদি এরকম একটি জ্বালানির একটি ক্রাইসিসে ভোগে তখন কিন্তু এই পরিবহন খাতও একেবারে ভেঙে পড়বে। এছাড়া বাংলাদেশের অর্থনীতি মূলত আমরা জানি যে তিনটা শ্রেণী বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। এক শ্রেণী হলো প্রবাসী, আরেক শ্রেণী কৃষক, আরেক শ্রেণী গার্মেন্টস। এখন প্রবাসীর যারা আছে তাদের কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, অর্থাৎ মিডল ইস্টে আমাদের যে পরিমাণ কর্মী রয়েছে তারা কিন্তু বর্তমানে নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। যদি বর্তমান এই ইরান যুদ্ধটা কোনো কারণে পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ে তখন কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য এটি একটি নিরাপত্তার ঝুঁকি। আর এই নিরাপত্তার ঝুঁকি নিয়ে কিন্তু বাংলাদেশের লাখ লাখ কর্মী কিন্তু সেখানে কর্মহীন হয়ে পড়বে। আর কর্মহীন হয়ে পড়লে তারা হয়তো সেই দেশে খুব মানবতার জীবনযাপন করবে অথবা তারা বাংলাদেশে রিটার্ন ফেরত আসবে। তো তখন কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি সেটি যেমন একেবারে নুয়ে পড়বে, একই সাথে এই নিরাপত্তার ঝুঁকির কারণে বাংলাদেশে এই মানুষগুলো যখন আসবে তখন কিন্তু বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ বাংলাদেশে অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হলেও হতে পারে। একই সাথে আপনারা জানেন যে পৃথিবীতে যে ফ্লাইটগুলো চলতেছে আকাশসীমা দিয়ে বিভিন্ন দেশে, সেই ফ্লাইটগুলোর কিন্তু অনেক ফ্লাইট কিন্তু মিডল ইস্টের এখন বন্ধ হয়ে গেছে। তো এই কারণে কিন্তু বাংলাদেশ বিমানও কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ তাদের প্রায় মিডল ইস্টের সকল ফ্লাইটগুলি আপাতত বন্ধ রয়েছে। তো যদি আমরা সংক্ষেপে বলতে চাই, যদিও ইরানের সাথে আমাদের সরাসরি কোনো বাণিজ্য নাই, তারপরেও আমরা ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাব বাংলাদেশের ওপর পড়বে এবং এই প্রভাব মোকাবেলার জন্য বাংলাদেশকে এখনই প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে বাংলাদেশ যদি জ্বালানি সংকট একান্তভাবে প্রকট হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশকে হয়তো ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করতে হতে পারে। আর আপনারা জানেন যে ভেনেজুয়েলার তেল কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং দায়িত্বে সারা পৃথিবীতে বিক্রি করা হচ্ছে। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের এইটাই ধারণা বা এটাই হয়তো তাদের প্ল্যান যে তারা ভেনেজুয়েলার তেল সারা পৃথিবীতে বিক্রি করার জন্য মূলত ইরানের উপর হামলা করেছে এবং ইরান যুদ্ধ বাঁধিয়েছে। তো বন্ধুরা, এই ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের উপর এর খুব নেতিবাচক প্রভাব পড়বে এবং আমাদের যে বিশ্বাস, আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি হলো খুব অল্প সময়ের মধ্যেই হয়তো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ শেষ হবে এবং সারা পৃথিবীতে একটি শান্তিময় পরিস্থিতি নেমে আসবে। তো সেই আশা ব্যক্ত করেই বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, পরবর্তী কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আর যদি পারেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, এতে আমার একটু উপকার হয় ভাই। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।